আচ্ছা, চলুন সোজাসুজি মূল কথায় চলে যায়। আন্তর্জাতিক রাজনীতি আর আইনের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকা একটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। ভেবে দেখুন তো, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর বিরুদ্ধে যখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি তদন্ত করতে যায়, তখন তাদের ঠিক কী পরিমাণ বা কেমন চাপের মুখে পড়তে হয়। আর এই পুরো ব্যাপারটা আমরা জানব এমন একজনের অভিজ্ঞতার ভিত্তিতে, যিনি এই প্রতিষ্ঠানটির একেবারে শীর্ষে ছিলেন, আইসিসির প্রাক্তন চিফ প্রসিকিউটর ফাতো বেনসুদা। সোর্স মেটেরিয়াল থেকে পাওয়া তার এই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমাদের এমন কিছু সত্যের মুখোমুখি করবে যা সাধারণত পর্দার আড়ালেই থেকে যায়। পুরো প্রেক্ষাপটটা বোঝার জন্য শুরুতেই আমাদের একটা খুব জরুরি প্রশ্ন করতে হবে। একটা প্রতিষ্ঠান যাদের মূল কাজই হল বিশ্বের তাবড় তাবড় নেতাদের জবাবদিহির আওতায় আনা, তারা যখন এমন কাউকে টার্গেট করে যাদের পেছনে গ্লোবাল সুপার পাওয়ারদের পূর্ণ সমর্থন আছে, তখন আসলে কি ঘটে? আন্তর্জাতিক আইন কি সত্যি সবার জন্য সমান, নাকি ক্ষমতার দাপটে ন্যায় বিচারের পথ আটকে যায়? আজকের এই বিশ্লেষণটিতে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমেই আসে ন্যায় বিচারের প্রতিশ্রুতির কথা। আদর্শ বনাম ঐতিহাসিক বাস্তবতা। আইসিসির প্রতিষ্ঠার মূল প্রতিশ্রুতি আর তাদের এতদিনের ট্র্যাক রেকর্ডের মধ্যে কিন্তু বেশ বড় একটা তফাৎ আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা খুব বড় আর উচ্চাবিলাসী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তাই না? কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং যে কোনো নেতাকেই বিচারের মুখোমুখি করা সম্ভব। কিন্তু ইতিহাস আসলে কি বলছে? গত 2 দশকের বেশি সময় ধরে আইসিসি কাজ করছে ঠিকই, কিন্তু তাদের দেওয়া শাস্তিগুলো মূলত আফ্রিকার বিভিন্ন মিলিশিয়া এবং স্থানীয় নেতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। মানে দীর্ঘ সময় ধরে মূলত একটা নির্দিষ্ট মহাদেশের নেতারাই এই আদালতে রায়ের মুখোমুখি হয়েছেন। এটা কিন্তু তাদের সেই আদি প্রতিশ্রুতির সাথে একেবারেই মেলে না। এবার আসি ক্রমবর্ধমান হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কথায়, যেখান থেকে শুরু হলো পাল্টা চাপ। আইসিসি যখন তাদের সেই পুরনো গণ্ডি পেরিয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর দিকে নজর দেওয়া শুরু করল, ঠিক তখনই প্রসিকিউটরের বিরুদ্ধে একেবারে ব্যক্তিগত পর্যায়ে এবং মারাত্মক তীব্রতার হুমকি আসতে শুরু করে। বেনসুদার মতে 2015 সালে যখন ফিলিস্তিন এবং আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শুরু হয়, ঠিক তখন থেকেই আইসিসি সরাসরি বিশ্বের শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোর সাথে রীতিমতো সংঘর্ষের পথে চলে যায়। একদিকে আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর ভূমিকা, আর অন্যদিকে ফিলিস্তিনের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর সংশ্লিষ্টতা। এই দুটো তদন্তই আদালতকে এক অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আর বুঝতেই পারছেন, ঠিক এখান থেকেই শুরু হয় একের পর এক হুমকি আর চাপ প্রয়োগের পালা। ভয়ভীতি দেখানোর কৌশলগুলো যে কতটা ব্যক্তিগত আর ভীতিকর পর্যায়ে চলে গিয়েছিল, সেটা শুনলে হয়তো আপনি অবাক হবেন। বেনসুদা একটা ঘটনার কথা বলেছেন। দ্য হেগ শহরে তার নিজের বাড়িতে হঠাৎ 2জন অপরিচিত লোক এসে হাজির। তারা তাকে $500 নগদ টাকার একটা খাম ধরিয়ে দেয়। বেনসুদার মতে এটা মোটেও কোনো ঘুষ দেওয়ার চেষ্টা ছিল না, বরং এর আসল উদ্দেশ্য ছিল তাকে এটা বুঝিয়ে দেওয়া যে তারা ঠিকই জানে তিনি কোথায় থাকেন এবং তার কাছে সহজেই পৌঁছানো সম্ভব। সোর্স থেকে জানা যায় ওই ব্যক্তিরা যে ফোন নম্বরগুলো দিয়েছিল তা ইসরায়েলের সাথে যুক্ত ছিল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ডাচ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার পরও তাদের তরফ থেকে এটা নিয়ে আর কোনো গভীর তদন্তই করা হয়নি। এরপর এই ভয় দেখানোর মাত্রা আরও অনেক বেশি ওপেন বা প্রকাশ্য হয়ে যায়। নিউ ইয়র্কের একটা হোটেলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তৎকালীন প্রধান ইয়োসি কোহেনের সাথে বেনসুদার একটা অপ্রত্যাশিত বৈঠক হয়। বেনসুদার ভাষ্যমতে কোহেন তাকে ফিলিস্তিন বিষয়ক তদন্ত বন্ধ করার জন্য একেবারে সুস্পষ্টভাবে সতর্ক করেন। তিনি বলেন, এমন কোনো বিষয়ে জড়াবেন না যা আপনার বা আপনার পরিবারের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। এটা কোনো সাধারণ অনুরোধ ছিল না, বরং খুবই পরিষ্কার একটা হুমকি ছিল। মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব, গোপন হুমকি থেকে প্রকাশ্য ব্যবস্থা। এতক্ষণ তো আমরা কিছু গোপন ব্যক্তিগত হুমকির কথা বলছিলাম, তাই না? কিন্তু 2000 সাল নাগাদ কিভাবে এই ব্যক্তিগত হুমকিগুলো একটা শক্তিশালী রাষ্ট্রের প্রকাশ্য এবং রীতিমতো সিস্টেম্যাটিক নিষেধাজ্ঞায় রূপ নিল, সেটাই এখন দেখার বিষয়। মার্কিন নিষেধাজ্ঞার ফলে এক ধরনের চেইন রিয়াকশন বা ধারাবাহিক প্রভাব তৈরি হয়। আন্তর্জাতিক রাজনীতির বড় বড় চালগুলো কিভাবে একজন মানুষের সাধারণ দৈনন্দিন জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে, এটা তার একটা পারফেক্ট উদাহরণ। বেনসুদার বিবরণ অনুযায়ী তার জাতিসংঘের ক্রেডিট ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাৎক্ষণিকভাবে ব্লক করে দেওয়া হয়। এমনকি তার বাড়ির মর্টগেজ অ্যাকাউন্টও পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সাধারণ কাজ, যেমন ধরুন পরিবারের কাউকে টাকা পাঠানো বা কোথাও যাওয়ার জন্য হোটেল বুকিং করা, এগুলো তার জন্য অসম্ভব হয়ে পড়ে। শুধু তিনি নন, টার্গেট করা হয় তার পরিবারকেও। গাম্বিয়াতে থাকা তার ছেলের অ্যাকাউন্ট ব্লক করা হয় আর তার স্বামীর ওপরও নজরদারি চালানো হয়। দ্য হেগে একাকী, আয়োজক রাষ্ট্রের নীরবতা। এত সব ঘটনা যখন খোদ ইউরোপের মাটিতে ঘটছে, তখন হোস্ট রাষ্ট্রের ভূমিকা আসলে কি ছিল? আইসিসি তো নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত, তাই না?
আন্তর্জাতিক আইনের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকার কারণে তাদের যে পরিমাণ নিরাপত্তা আর সাপোর্ট পাওয়ার কথা ছিল, বাস্তবে সেটা ছিল একেবারেই নগণ্য। বেনসুদা তার এই হতাশার কথা খুব স্পষ্টভাবেই প্রকাশ করেছেন। ডাচ কর্তৃপক্ষের তরফ থেকে কোনো সাহায্য না পেয়ে তিনি নিজেকে সম্পূর্ণ একা এবং সমর্থনহীন মনে করছিলেন। ভাবুন একবার, একদিকে তিনি এবং তার অফিস আন্তর্জাতিক পরাশক্তিগুলোর হুমকির মুখে, আর ঠিক তখনই স্থানীয় বিরোধী দলের কিছু রাজনীতিবিদ উল্টো তাকেই দেশ থেকে বের করে দেওয়ার, এমনকি গ্রেফতার করার দাবি তুলেছিল। পরিস্থিতিটা কতটা প্রতিকূল ছিল, এই তথ্যটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আফ্রিকা বায়াস প্রসঙ্গ কে মামলা রেফার করে? আলোচনার এই পর্যায়ে এসে আইসিসির বিরুদ্ধে দীর্ঘকাল ধরে চলা একটা বড় সমালোচনার দিকে নজর দেওয়া খুব জরুরি। এই আদালতের বিরুদ্ধে প্রায় আফ্রিকান দেশগুলোর প্রতি এক ধরনের পক্ষপাতিত্ব বা আফ্রিকা বায়াসের অভিযোগ তোলা হয়। চলুন দেখি এই অভিযোগের পেছনের আসল সত্যটা কি। অনেকেই অভিযোগ করেন যে আইসিসি বেছে বেছে শুধু আফ্রিকার দেশগুলোকেই টার্গেট করে আর পশ্চিমা মিত্রদের এড়িয়ে যায়, কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন। বেনসুদা খুব সুন্দরভাবে ব্যাপারটা পরিষ্কার করেছেন। আইসিসি কিন্তু নিজে থেকে হঠাৎ করে আফ্রিকায় গিয়ে তদন্ত চাপিয়ে দেয়নি, বরং আফ্রিকার সদস্য রাষ্ট্রগুলো নিজেরাই যখন তাদের দেশের ভেতরের যুদ্ধাপরাধের বিচার করতে ব্যর্থ হচ্ছিল, তখন তারা নিজেরাই স্বেচ্ছায় আইসিসির কাছে সাহায্য চেয়ে এই মামলাগুলো রেফার করেছিল। তবে বেনসুদার সময়কালে আইসিসি তাদের কাজের সীমানা বা পরিধি কিন্তু অভাবনীয়ভাবে বাড়িয়েছিল। তারা আফগানিস্তানে তদন্ত শুরু করে, যেখানে প্রথমবারের মতো মার্কিন সামরিক বাহিনীর প্রসঙ্গটি চলে আসে। তারা ফিলিস্তিনি ভূখণ্ডে তদন্ত শুরু করে, যা ইসরায়েল এবং হামাস উভয়কেই এর আওতায় নিয়ে আসে। বেনসুদা মূলত এমন একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যা বর্তমান প্রসিকিউটর করিম খানও ধরে রেখেছেন। সোর্স থেকে পাওয়া তথ্যানুযায়ী বর্তমান প্রসিকিউটরও বেনিয়ামিন নেতানিয়াহু, ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেই ধারাবাহিকতায় বজায় রেখেছেন। আইসিসির ভবিষ্যৎ রাষ্ট্রের ওপর নির্ভরশীল। এখন আমরা যদি একটু বড় পরিসরে পুরো ব্যাপারটার দিকে তাকাই, তাহলে এগুলো আমাদের কোথায় দাঁড় করাচ্ছে? আদালতের ওপর এই যে ক্রমাগত আক্রমণ আর চাপ প্রয়োগ, এটা কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা টিকে থাকা নিয়েই খুব বড় একটা প্রশ্নের জন্ম দেয়। বিনসুদার একটা কথা এখানে না বললেই নয়, যা আমাদের সত্যিই গভীরভাবে ভাবায়। তিনি বলেছেন, ন্যায় বিচার এবং যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করছেন তাদেরকে রাজনৈতিক স্বার্থের বেদিতে বলি দেওয়া হচ্ছে। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আইসিসি তো শুধু দ্য হেগ শহরে দাঁড়িয়ে থাকা একটা কংক্রিটের দালান নয়, তাই না? এটা মূলত ১২৫টি সদস্য রাষ্ট্রের সম্মিলিত সদিচ্ছার উপর পুরোপুরি নির্ভরশীল একটা সিস্টেম। রাষ্ট্রগুলো যদি তাদের আইনি দায়িত্ব পালন না করে এবং আদালত ও এর কর্মীদের নিরাপত্তা না দেয়, তবে এই পুরো বিচার ব্যবস্থাটাই কিন্তু তার কার্যকারিতা হারাবে। আজকের এই আলোচনাটা শেষ করার আগে একটা চূড়ান্ত প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। রাজনৈতিক ক্ষমতা আর ভূরাজনৈতিক স্বার্থ দিয়ে চলা এই বিশ্বে আন্তর্জাতিক বিচার ব্যবস্থা কি আসলেই নিরপেক্ষ বা অন্ধ থাকতে পারে? যে আদালতের টিকে থাকার কাজ করা নির্ভর করে সেই রাষ্ট্রগুলোর ওপর, যাদের সে নজরদারির আওতায় আনতে চায়, সেই আদালত কি সত্যি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধরদের জবাবদিহি করতে পারবে? সোর্স থেকে পাওয়া এই ঘটনাগুলো আমাদের সেই কঠিন বাস্তবতার মুখেই দাঁড় করায়, যা নিয়ে হয়তো আমাদের আরও অনেক ভাবতে হবে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।